what I was saying about Indian sensitivity. See, uh, you and me are not security experts, right? I hope so. I'm not. But we are, both of us know that security is concern number one for India. If Hasina got India's backing, protection, and whatever you can say, it is because Hasina ensured security cooperation. Fine, last and fast. That is 90% of India-Bangla relations. Since Hasina ensured, so India did whatever it could, but monetarily and otherwise. And in Bangladesh is now walking in the opposite direction, at least visibly we can see. Number one, we got the first whiff of it when that AVT chief, Ansarullah Bangla team, that dreaded terrorist came out of the jail. He was waving and then landed up in took a helicopter and went somewhere. It was like a fanfare. Then afterwards, lot many things have happened in Bangladesh. The most recent is the acquittal of all these, or dropping charges on this most sensitive 10 truck arms haul case. And it is happening after the foreign secretary level meeting and etc. where we expected. So I believe from Indian side, if I can talk from the Indian side, is there is reason to be very sensitive about things, the way things are happening in the Bangladesh. Now your turn. নাম্বার ওয়ান, সব প্রথম শেষের যেটা Just adding 10টা। one more point about that Facebook post by the who is called the Socrates of this government, or referred as the mastermind of the uprising or ouster of Hasina. The many people, many Bangladeshi observers, they say that he is the second most person in the government. So Mr. Mehfooz Alam. So he put out a post. He is talking clearly about one day Bangladesh will take away some Indian territories. Whether it is, he is not an ABCD person. He is not even you and me. He is someone, even if he is not number two, he is someone in the cabinet. And he is putting up a post. এই লাস্ট ইস্যুটা, এটা যিনি করেছেন, প্রশ্নটা যদি আপনি তার কাছে করতে পারতেন, এবং আমার ধারণা যে আপনি যদি তার সঙ্গে কন্ট্যাক্ট করেন আপনি তাকে করতে পারবেন, এবং আমার সাজেশন থাকবে যে আপনি তার সঙ্গে কন্ট্যাক্ট করেন, কন্ট্যাক্ট করে তার সাথে ডিরেক্ট জানতে চান যে তার ব্যাখ্যাটা কি। সে একটা ব্যাখ্যা দিয়েছে, একটা প্রথমে ফেসবুক পোস্ট দিয়েছে, ম্যাপ প্রকাশ করেছে, এবং 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে সেটা সে উইথড্র করে নিয়েছে। তো যেহেতু সে উইথড্র করে নিয়েছে, তার মানে বোঝা যায় যে সে ওইটা অত চিন্তা ভাবনা করে কোনো কিছু করে নাই। কিন্তু তার মতো একজন মানুষ যখন একটা পোস্ট করে, তখন আমি যদি বলি যে সে চিন্তা ভাবনা করে করে নাই, সেটা আপনার কাছে বা কারো কাছে খুব একটা গ্রহণযোগ্যতা পাবে না। আমি এটা জানি, সেটার মাথায় রেখেই আমি কথাটা বলছি। 1 নম্বর। 2 নম্বর, পরবর্তীতে গতকালকে সে আগের যে পোস্টটা দিয়েছিল সেই পোস্টের একটা এক্সপ্লেনেশন দিয়েছেন। আমি আপনার কাছে যদি না থেকে থাকে আমি একটা লিঙ্কটা আপনাকে দিব। সেখানে সে ভৌগোলিক সীমানার কথা বুঝায়নি, সেখানে সে কালচারাল একটা অবস্থানের কথা বুঝিয়েছেন। সেটা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না, এর এক্সপ্লেনেশন কি, সেটা নিয়ে আলাদা আলোচনা হতে পারে। এই প্রশ্নের উত্তরটা এটুকুই, ওইটা আমার এই জায়গাটাতে। আর বাংলাদেশে শেখ হাসিনার এই পুরো সময়কালে, শেখ হাসিনার পুরো সময়কালে 2টা ইস্যু খুব গুরুত্বপূর্ণ ছিল। একটা ইস্যু ছিল বাংলাদেশে জঙ্গিবাদ, তাদের এগেনস্টে ব্যবস্থা নেয়। আরেকটা ইস্যু ছিল ভারতের যে বহু দিনের অভিযোগ যে বাংলাদেশে ভারতের যে বিচ্ছিন্নতাবাদী বা বিদ্রোহী গ্রুপ, যাই বলি না কেন, নাম যাই বলি, উলফা সহ যে সমস্ত গ্রুপ আছে, তারা বাংলাদেশে আশ্রয় পায়, প্রশ্রয় পায়, তাদেরকে বাংলাদেশ ট্রেনিং দেয়, তাদেরকে বাংলাদেশ আর্মস দেয়, বাংলাদেশের ভেতর দিয়ে আর্মস আনতে দেয়। এটা ইন্ডিয়ার বহু দিনের অভিযোগ ছিল। 2009-এ শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আমরা দৃশ্যমানভাবে শেখ হাসিনা সরকারের থেকে কোনো বক্তব্য পাইনি, কিন্তু সাংবাদিক হিসেবে জানি এবং ভারতের মিডিয়া থেকে জানি যে বাংলাদেশে যে সমস্ত বিদ্রোহী গ্রুপ, বিচ্ছিন্নতাবাদী গ্রুপ বা টেরোরিস্ট গ্রুপ যাই বলেন, যারা আশ্রয় নিয়েছিল তাদেরকে ধরে ধরে ভারতের হাতে দিয়ে দেওয়া হয়েছে। যে ঘাঁটি টাটিগুলো, হ্যাঁ,
ধরে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। কোন আইনে দিয়েছে, কিভাবে দিয়েছে, সেই ব্যাখ্যার মধ্যে আমি যাচ্ছি না, কারণ বাংলাদেশ থেকে আমরা জানি না, কারণ সরকার বাংলাদেশের মানুষকে কখনো কোনো কিছু জানায়নি এরকম ঘটনা যে ঘটেছে, আমরা জেনেছি তাহলে ভারতের তারা মিডিয়া তারা থেকে। the government before that also didn't tell you about that they were sheltering these people, Paresh নো 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 Baldwin and নো all those নো people, নো 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 নো, কখনো না, but they কখনো were না। roaming around free in Dhaka. There were 100 plus terror camps in Bangladesh. এই অভিযোগটা ইন্ডিয়ার ভেতর থেকে সব সময় ছিল, কিন্তু বাংলাদেশ সবসময় এটা অফিসিয়ালি অস্বীকার করেছে। কিন্তু আমরা যেটা জানি যে বাংলাদেশে শেখ হাসিনা, আমি যেটা উত্তরটা যেটা দিচ্ছি, যে বাংলাদেশে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে তাদেরকে ধরে ধরে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে, এবং বাংলাদেশের ভেতরে কোনো মানে কোনো রকম কোনো বিদেশি শক্তি, বিচ্ছিন্নতাবাদী শক্তি কারো কোনো ক্যাম্প, কারো কোনো ঘাঁটি করতে দেয়া হয় নাই, যেগুলো ছিল সেগুলো ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে। এটাতে ভারত এটাতে সরাসরি বা নানাভাবে তার এক ধরনের বাংলাদেশের প্রতি সে যে খুশি, এটা সে প্রকাশ করেছে, নানাভাবে প্রকাশ করেছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে এখন ভারতের ভেতরে একটা চিন্তা ঢুকেছে যে আমার যে সিকিউরিটি প্রবলেম যেটা ছিল বহু বছর ধরে চলছিল, সেটা শেখ হাসিনার সময় সমাধান হলো, সেই অবস্থা আবার ফিরে আসলো কি না। এখানে আমার খুব পরিষ্কার উত্তর হবে, প্রথমত কথা, জঙ্গির কথাটা বলে নেই। বাংলাদেশে জঙ্গি ছিল, জঙ্গির বিষয়টা ছিল, এটা অসত্য নয়, এটা ডিনাই করা ঠিক হবে না। কিন্তু শেখ হাসিনা সরকারের সময় জঙ্গি কার্ডটাকে সে ক্ষমতায় থাকার একটা টুলস হিসেবে নিয়েছিল। বহু সাধারণ মানুষকে ধরে সে জঙ্গি পরিচয় দিয়ে বাংলাদেশে প্রমাণ করার চেষ্টা করেছিল যে বাংলাদেশে জঙ্গি আছে, আমাকে যদি ক্ষমতায় না রাখো, আমি যদি ক্ষমতায় না থাকি, তাহলে এইরকম একটা জঙ্গিদের দখলে চলে যাবে বাংলাদেশ। সেটা এখন প্রমাণ হচ্ছে, এখন সেটা দেখা যাচ্ছে, আগামী কিছুদিন পরে সেটা আরো দেখা যাবে। সাংবাদিক হিসেবে আমরা এখন যেটা বুঝতে পারছি, আগে যেটা বুঝতে পারছিলাম না পুরোপুরি ভাবে, বা বুঝতে পারলেও কথা বলতে পারছিলাম না, প্রশ্ন তুলতে পারছিলাম না, আমি এটারও ডিটেল আলোচনায় যাচ্ছি না, কিন্তু একটা জায়গাতে আমি আপনার একটা জায়গাতে খুব ক্লিয়ার করি যে ভারতের সিকিউরিটি নিয়ে ভারতের চিন্তার জায়গাটা বাংলাদেশে তৈরি হচ্ছে কি না। এখানে আমি সাংবাদিক হিসাবে আমি বাংলাদেশের খোঁজ খবর রাখা পার্বত্য অঞ্চল, যে অঞ্চলটা নিয়ে ভারতের অভিযোগ, সেই অঞ্চলটা নিয়ে আমার ডিটেইল কাজ করা আছে। বাংলাদেশের পার্বত্য Yes, চট্টগ্রাম নিয়ে আমার একটা বই আছে, আমি বই লিখেছি সেই অঞ্চলটা নিয়ে, বাংলাদেশের সমস্যা নিয়ে, ইন্ডিয়ান পার্টটা না। সেই অভিজ্ঞতার জায়গা থেকে আমি বলি যে বাংলাদেশে আর কখনোই, মানে বাংলাদেশ উইল নেভার এগেইন শেল্টার টু এনি ইন্ডিয়ান রেবেল গ্রুপ অর টেররিস্ট গ্রুপ। বাংলাদেশের বাস্তবতা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখনকার সরকার, মানে যদি আপনি বলেন আর্মস উইল নট গো টু ইন্ডিয়া রেবেল ইউজিং বাংলাদেশি সয়েল, বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে বা অন্য জায়গাতে, ভারতে বিশেষ করে, কোনো আর্মস বাংলাদেশ থেকে আর যাবে না। এই কাজটা মানে নট ইভেন দ্য কারেন্ট গভর্নমেন্ট, নো গভর্নমেন্ট উইল ডু দিস। There is no reason for India to be so worried about security issues. India should focus on solving of the problems that exist within the in country. বাংলাদেশে যে সরকারি আসুক, যারাই ক্ষমতায় থাক, বিএনপি আসুক, বাম আসুক, রাইট আসুক, যেই আসুক, বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের সমস্যা তৈরি হয় এরকম কোনো ঘাঁটি তৈরি হবে, বাংলাদেশে এরকম কোনো ঘটনা আগামীতে আর ঘটবে না। বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের কাছে, ভারতের টেররিস্ট গ্রুপের কাছে অস্ত্র যাবে, এরকম কোনো ঘটনা ঘটবে না। ঘটতে পারে একটা সমুদ্র সীমা ব্যবহার করে, যেখানে কারোরই পুরোপুরি ভাবে কন্ট্রোল নাই, ভারতের অনেকটা আছে, বাংলাদেশের তুলনামূলকভাবে কম। সেন্ট মার্টিন সহ ওই যে একটা অঞ্চল দিয়ে সেন্ট মার্টিন এবং বাংলাদেশের কিছুটা স্থলভাগের সীমানা, ওই জায়গাটা একটা ইস্যু হলেও কখনো হতে পারে, শোনা গেলেও কখনো শোনা যেতে পারে। কিন্তু বাই রোড বাংলাদেশের উপর দিয়ে ট্রাক ভর্তি করে, ট্রেন ভর্তি করে বা কিছু ভর্তি করে অস্ত্র ভারতে যাবে, সেরকম ঘটনা বাংলাদেশে আর ঘটবে না। এটা আমি কিসের ভিত্তিতে, আমি তো কিসের ভিত্তিতে বলছি, আমি তো এটার অংশ না, তাহলে এত দূর দিয়ে বলছি কিসের ভিত্তিতে? বলছি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে, আমি বিশাল ব্যাখ্যা দিচ্ছি না। একটা ঘটনার ফলে সেটার রিয়াকশন কি হয়, কত দূর পর্যন্ত যায়, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো যারা ক্ষমতায় থেকেছে তারা মূল্য দিয়ে সেটা শিখেছে। একই ঘটনা দুইবার ঘটিয়ে যেহেতু তার কোনো লাভ নাই, ক্ষতির সম্ভাবনা আছে,
সেই কারণে সে এইটা আর ঘটতে দিবে না। আমি একদম নীতি নির্ধারক পর্যায়ের যারা সিদ্ধান্ত মেকিং এর সঙ্গে সম্পৃক্ত, তাদের সঙ্গে বহু আলোচনার পরিপ্রেক্ষিতে আপনাকে আমি এই কথাটা বলছি। এবং তারা খুব গুরুত্বপূর্ণ লোক, ডিসিশন মেকিং এ খুব গুরুত্বপূর্ণ লোক। সুতরাং বাংলাদেশের এমনিতেই বহুবিধ সমস্যা আছে। বাংলাদেশের এখন সীমানা, ওই যে বলে যে প্রতিবেশী পরিবর্তন করা যায় না, বাংলাদেশের প্রতিবেশী কিছুটা পরিবর্তন হয়ে গেছে ইতিমধ্যে। বাংলাদেশের সেন্ট মার্টিন নাফ নদীকে কেন্দ্র করে যে অংশ মিয়ানমারের সঙ্গে, ওই মিয়ানমারের যে রাখাইন আরাকান রাজ্য, ওই রাজ্যের প্রতিবেশীতে ইতিমধ্যেই পরিবর্তন হয়ে গেছে। ওই জায়গায় সামরিক বাহিনী বা মিয়ানমার সরকার তার নিয়ন্ত্রণ হারিয়েছে। এখন বাংলাদেশ সীমানা সংলগ্ন যে অংশ মিয়ানমারের, ওই জায়গাটাতে আর মিয়ানমার এক্সিস্ট করছে না। ওই জায়গাটাতে এক্সিস্ট করছে আরাকান আর্মি। একদিকে আরাকান আর্মি, আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের বিরোধ। বাংলাদেশের ভেতরে 10-12 লক্ষ রোহিঙ্গা, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর আলোচনা চলছিল মিয়ানমারের সঙ্গে। আরাকান আর্মির সঙ্গে কোনো আলোচনা নাই, আরাকান আর্মি রোহিঙ্গাদের নেবে না। আরাকান আর্মিকে বাইপাস করে, আরাকান আর্মির পেটের উপর দিয়ে, শরীরের উপর দিয়ে বাংলাদেশ কোনোদিন রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারবে সেই রিয়েলিটি নাই। আবার মিয়ানমারের সঙ্গে যখন আরাকান আর্মির যুদ্ধ চলবে, এখন আরাকান আর্মি এই সীমানাটা দখল করেছে, সীমান্ত অঞ্চল দখল করেছে, প্রতিনিয়ত তারা মিয়ানমারের ভেতরে এগিয়ে যাচ্ছে। তো মিয়ানমার সরকার যখন পূর্ণ শক্তি নিয়ে যদি কখনো আবার আরাকান আর্মিকে আক্রমণ করে, আরাকান আর্মি যদি পিছু হটে, তাহলে তার ধাক্কা বাংলাদেশের উপরে পড়বে। রোহিঙ্গারা চাইবে না আরাকান আর্মি বাংলাদেশের ভেতরে আসুক, আশ্রয় পাক, বাংলাদেশও আশ্রয় দিতে চাইবে না। সবকিছু মিলিয়ে আমার ধারণা যে আমি যতটুকু বললাম এবং আপনারা যতটুকু খোঁজখবর রাখেন, এবং সামনে যদি আরো একটু খোঁজখবর রাখেন, কারণ ওখানে ভারতেরও স্বার্থ আছে, ভারতের বিনিয়োগ আছে, ভারতের ওইখানে স্বার্থ আছে, চীনের স্বার্থ আছে, চীন ওইখানে সুবিধাজনক অবস্থানে আছে। বাংলাদেশের সঙ্গে চীনের ভালো সম্পর্ক, কিন্তু বাংলাদেশ আরাকান আর্মিকে বেশি, চীন আরাকান আর্মিকে বেশি সাপোর্ট দিবে, কারণ সেখানে তার বিনিয়োগ আছে। মিয়ানমার সামরিক বাহিনীকে চীন বেশি সাপোর্ট দিবে। মিয়ানমার সরকারের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক, আরাকান আর্মির সঙ্গে অত ভালো সম্পর্ক না। সবকিছু মিলে একটা জটিল পরিস্থিতি বাংলাদেশের এই অঞ্চলটাতে তৈরি হতে যাচ্ছে। সুতরাং এই জটিল পরিস্থিতিকে রেখে বাংলাদেশ আবার ভারতের সঙ্গে এই অস্ত্র যাওয়া, আশ্রয় দেয়া, ঘাঁটি করা, এই কেন্দ্রিক কোনো জায়গাতে বাংলাদেশের যাওয়ার সুযোগ নাই। কারণ বাংলাদেশ ইতিপূর্বে যে সমস্ত ঘটনা ঘটেছে, সেই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে দ্বিতীয়বার আর ঘটবে না। সুতরাং ভারতের সিকিউরিটি রিজনে চিন্তিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। Fair enough. In that case, I have to understand. I have to rather, if you are correct, then I have to assume that people like Mr. Babar, who is acquitted of the 10 truck arms case, BNP, it happened in 2004. So these people have changed, and second, people like Mr. Babar have no place in Bangladesh politics, and there will be such things, such provocations will not be there. Government will act whenever there is such provocations. But unfortunately, from day one, from the very beginning, some provocations started. The very reference of Northeast by the chief advisor himself, and one after another thing is coming, the acquittal of 2004 case. So these are creating kind of a perception, probably. I'm not talking about the security experts who might be knowing better, but the perception is getting created. Have you ever thought of it? প্রথমত কথা, বাবরের কথা যেটা বলছেন, বা এই রকম যাদের বিরুদ্ধে সরাসরি ভাবে যে অভিযোগ ছিল, তারা রাজনীতিতে, বিএনপির রাজনীতিতে ফিরে আসবে কি আসবে না, সেই কথা আমি বলতে পারি না, এক নম্বর। বাট আমি ধারণা করি যে এই রকম অভিযোগ যাদের বিরুদ্ধে ছিল, যাদের ইমেজ এমন ছিল, সেই সমস্ত মানুষকে বিএনপি তার নিজের স্বার্থেই হয়তোবা রাজনীতিতে সামনে আনবে না, বা আনা উচিত না, এটা আমি বলতে পারি। কি করবে সেটা আমি এখনো জানি না, তাদের দৃষ্টিভঙ্গিটা আমি জানি না, সেই কারণে মন্তব্য করাটা একটু কঠিন, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে, ধরেন 10 ট্রাক অস্ত্র বা আরো অস্ত্র, এগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে যে খালাস পেয়ে যাচ্ছে কিভাবে। এই জায়গাটাতে আমি যেভাবে আমি যেভাবে পর্যবেক্ষণ করেছি বিষয়টা, সেটা 10 ট্রাক অস্ত্রের ঘটনাটা তো সত্যি, ছবি আছে, ভিডিও আছে, অস্ত্র আছে, সবই আছে। যাদের বিরুদ্ধে অভিযোগ, তাহলে তারা সেভাবে খালাস পেয়ে গেল কেন? আমি বাংলাদেশের বহু লয়ারের সাথে কথা বলেছি, যারা বিএনপি মনোভাবাপন্ন না, কিন্তু ভালো লয়ার, বোঝার জন্য কথা বলেছি। বুঝতে গিয়ে যে আমি যে কনক্লুশনটাতে পৌঁছেছি, সেটা হচ্ছে
যে বিগত সরকার যেই মামলাগুলো করেছিল সেই মামলাগুলোর মূল টার্গেট এটা ছিল না যে 10 ট্রাক অস্ত্রের সঙ্গে কারা সম্পৃক্ত তাদের বিচার করতে হবে। মূল টার্গেট ছিল, মানুষ টার্গেট করেছিল যে এদের 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 বিচার করতে হবে। মামলা সাজানোর ক্ষেত্রে, মামলাটা করার ক্ষেত্রে যে দক্ষতার পরিচয় দেয়া দরকার ছিল, আইনজীবীদের ভাষ্য সেই জায়গাটা সেটা করা হয় নাই, বহু ফাঁক ফোকর রয়ে গেছে সত্য ঘটনা সত্ত্বেও। এবং আমাকে একজন বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বলেছেন যে এই মামলাটি যদি ভারতের সুপ্রিম কোর্টেও যেত, ভারতের অ্যাপিলেট ডিভিশনও যদি যেত, তবুও তারা খালাস দিয়ে দিত। খালাস দিয়ে দিত তার কারণ মামলার দুর্বলতার কারণে, ঘটনা অসত্য সেই কারণে না, কাগজপত্রের দুর্বলতার কারণে। Agreed. তো It's a হ্যাঁ, valid point. এইটা 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 হয়েছে এই ঘটনার ক্ষেত্রে। এখন এটা অনেক বড় একটা ঘটনা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে, এটা সহ আরো অন্যান্য ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপিকে ভয়াবহ রকমের মূল্য দেওয়া হয়েছে, সেটা আপনিও জানেন, আমিও জানি। বিএনপি সরকারকে মূল্য দিতে হচ্ছে। তো কি রকমের মূল্য দিতে হয়েছে এবং কি রকমের মূল্য দিতে হয় এবং কি রকমের মূল্য দিতে হতে পারে, আমার ধারণা ওই যে আমি আগে যেটা বললাম যে সিকিউরিটি রিজনে আমি জানি যে ওই ঘটনা আর ঘটবে না, সেই জায়গা থেকে জানি যে তারা এরকম কোনো কিছুর মধ্যে আর নিজেদেরকে সম্পৃক্ত করবে বা তাদের বিরুদ্ধে এরকম অভিযোগ আসুক সেটার দিকে তারা দূরে থাকবে, এটা আমার ধারণা। দায়িত্ব নিয়েই বলছি আমি। কিন্তু এই মামলাটার ক্ষেত্রে আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারি না আপনাকে। Agreed. Agreed. I'm not getting into that. I mean, it was 2004, 10 truck arms assault case had been, it created sensation across the world, particularly because it is happening after 2001. Right. Yeah. So let us, just you told about the acquittal and many cases. I have a simple question to you, Murtoja. What you were saying about the weak case is not a new thing that I have heard in Bangladesh. Every government comes and drops charges on, it seems that the court acts like what? I'm sorry for my word, but it's like a banana republic. I mean, someone comes and the court goes and the way. I mean, you don't get contrary judgments very often in Bangladesh. No, what happened is, what surprised me is the pace at which such acquittals took place this time. Right. I think at least 20 cases that I could keep track of, against high profile cases I'm talking about. 5 against Mr. Dr. Yunus, 7 against Begum Khalida Jia, of at least 3 acquittals against Mr. Tariq Rahman. And what is surprising is that in the sentence cases, and the acquittal is not about 1% or 2% or 3%, it's about the whole bunch. Right. And so there are this kind, I mean, in 4 months, so many cases are getting dropped. So what is happening? I mean, either you go for all the cases and just end it there, and that whatever is did. But দেখেন, আমি 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 বড় বড় মানে সমস্ত কেস নিয়ে কথা বলতে পারবো না, কারণ এই মামলাগুলো যে তুলে নেওয়া হচ্ছে, এটা বাংলাদেশে একটা ধারা আছে। 2009 শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পর হাজার হাজার মামলা তুলে নেওয়া হলো, হত্যা মামলাও তুলে নেওয়া হলো। আপনি রাইটলি বলেছেন, এটা আছে বাংলাদেশে, এটা চলে। কিন্তু এই সময়ের আমি যেমন 10টা কষ্টের কথা যেটা বললাম, ধরেন তারেক রহমানের বিরুদ্ধে ওই ঘটনা, যেমন গ্রেনেড হামলা, 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা। এখন এই গ্রেনেড হামলার মামলাটার ক্ষেত্রেও সেম ব্যাপার, যে ব্যাপারটা ছিল এইরকম যে যে কোনো উপায়ে তারেক রহমানকে শাস্তি দিতে হবে। অনেক ক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে যেটা হয় যে সবাই জানা সত্ত্বেও অনেককে আসামি করা যায় না, কারণ কোনো প্রমাণ Hasina থাকে was না। not in power when he was sentenced. Hasina was not in power when Tariq Rahman was sentenced in grenade case. না, তারেক রহমানের That হাসিনার was সময় হয়েছে 2008. মামলাটা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে, Right. কিন্তু পানিশমেন্ট শেখ হাসিনার, খালেদা জিয়া, সরি, তারেক রহমানের মামলার রায় হয়েছে শেখ হাসিনার সময়। Right. মামলার রায়টা শেখ হাসিনার সময়, সেটা বলছি। আর
এইরকম অনেক কথা বলা যাবে, কিন্তু এইগুলো নিয়ে বাংলাদেশে অনেক প্রশ্ন আছে। ওই একই রকম ভাবে মামলাটা হওয়ার ছিল, অপরাধের শাস্তির চেয়ে বড় ব্যাপার ছিল মানুষকে টার্গেট করা। এটা হচ্ছে তারেক রহমানের ক্ষেত্রে আমার বক্তব্য। খালেদা জিয়াকে যে মামলায় শাস্তি দেওয়া হয়েছিল, খালেদা জিয়ার একটা জিয়া অরফানেজ ট্রাস্ট, সেই ট্রাস্টে একটা টাকা ছিল, সেই ট্রাস্টের টাকা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে সরানো হয়েছিল। সেই টাকাটা সেই অ্যাকাউন্টে সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে দ্বিগুণ হয়েছিল। সেই টাকাটা খালেদা জিয়া নিয়েছেন, নিজের প্রকাশ্যে ছিল, জানা ছিল সবার। কিন্তু মামলাটা করা হয়েছিল যে খালেদা জিয়া টাকাটা আত্মসাৎ করেছে। মামলার যে দুর্বলতা, টাকাটা কোথাও যায় নাই, টাকাটা আছে। প্রক্রিয়াটা কি ছিল? ত্রুটি ছিল হচ্ছে মানে ট্রানজেকশনগত ত্রুটি, যে এক অ্যাকাউন্টে ছিল সেইটা আর এক অ্যাকাউন্টে নেওয়া হয়েছে। প্রসিডিওরাল। হ্যাঁ, প্রসিডিউরাল। এটা আত্মসাতের মামলা না, টাকা চুরির মামলা না, টাকা দুর্নীতির মামলা না, কিন্তু মামলাটা করা হয়েছিল এটা। শাস্তিটা হয়েছিল এই জায়গায়, যে কারণে আমার ধারণা কোর্টে টেকেনি। ডক্টর ইউনূসের এগেনস্টে সবই বোগাস মামলা ছিল, কোনোটার কোনো অথেন্টিক ভিউ ছিল না। কোনোটা বলে ডক্টর ইউনূস টাকা পাচার করেছে, কোথাও কোনো প্রমাণ নাই। বলে ডক্টর ইউনূস ট্যাক্স ফাঁকি দিয়েছে, কোথাও কোনো প্রমাণ নাই। ডক্টর ইউনূসের প্রতিষ্ঠানের সঙ্গে শ্রমিকদের একটা বিরোধ তৈরি হয়েছে, তাদেরকে টাকা দেয়া হয়েছে, তাদের লয়ারকে টাকা দেয়া হয়েছে। বলে যে এই টাকা দিল কেন, যেহেতু টাকা দিয়েছে সেই কারণে এটা মানি লন্ডারিং হয়েছে। খুবই গোজামিলের মামলা ছিল। এই মামলাগুলো প্রত্যাহার হয়েছে, প্রত্যাহার যথেষ্ট গ্রাউন্ড ছিল। আর এর বাইরে ক্ষমতায় আসলে পরিবর্তন হয়, আসলে পরিবর্তন হয়, অমুক সময় তমুক সময় হয়েছে, সেই বাস্তবতা বাংলাদেশে সবসময় ছিল, এখনো নাই। আমি তো সেটা বলতে পারি না। থ্যাংক ইউ।